জীবনে এত কষ্ট কেন? ভালোবেসেও না পাওয়ার কষ্ট এত জ্বালায় কেন? মৌসির বুক বেয়ে উতলে উঠল এক আকাশ কান্না। চোখ দুটো ভারী হয়ে এলো। এই আচ্ছন্ন কান্নার কারণ মৌসি জানে না, শুধু জানে এই কান্না তাকে কাঁদতে হবে, নয়তো বেঁচে থাকা যাবে না, মরে যাবে, একদম নিঃশেষ হয়ে যাবে। মৌসি কাঁদতে কাঁদতেই নাদিমের গান শুনলো। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। রোজ বিকেলে পাশের বাড়ির ভাবি চাচিদের হামলাটা ভীষণ বিশ্রী লাগে নীরার। ঘরদোর ফেলে শরীর মেলে গল্প করতে বসে যেতে দেখলেই গা জ্বলে যায় তার। নীরা বিরক্তি নিয়ে চা বানালো। চায়ের ট্রেটা বসার ঘরে নিয়ে যেতে এক মহিলা ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলার মতো ভঙ্গিমা করে বলল, ছেলের বিয়ে তো অনেকদিন হলো ভাবি, নাতি নাতিন আসবে কবে? এখনো কোনো খোঁজ নেই, কোনো সমস্যা নেই তো? জাহানারা তৎক্ষণাৎ জ্বলে উঠলেন, চিবিয়ে চিবিয়ে বললেন, সমস্যা আছে। সমস্যাটা হলো আমাদের নাতি নাতনির দরকার নাই। আর এখন নাতি নাতনি কিসের? আমরা কি মরে যাচ্ছি? পোলা বউ কি বুড়ো হয়ে গেছে? এই বয়সে তো ছেলে বিয়ে করাতে চাই নাই। যা হয়েছে তা হয়েছে। আগে ছেলের পড়াশোনা শেষ হোক, চাকরি বাকরি পাক, তারপর নাতি নাতনি চিন্তা বিয়ে করেই ছেলের যে পেরেশানি যাচ্ছে। জাহানারা আলাপের মাঝে বাড়ি ফিরল অন্তু। থমথমে মুখে সোজাসুজি ঢুকে গেল নিজের ঘরে। নীরা এক পা দুই পা করে সরে এসে নিজের ঘরে দৌড় লাগালো। অন্তু ফাইলটা টেবিলে ছুঁড়ে ফেলে শার্টের বোতাম খুলছে। মেজাজ তার তিরিক্ষি। নীরা আসতেই বলল, চাকরি বাকরি কিছু হবে না, বুঝেছিস? যত সব ফালতু সিস্টেম, শুধু শুধু তো মানুষ দেশ ছাড়ে না, জ্বালায় পড়ে ছাড়ে। আছে নাকি এই দেশে? হ্যাঁ, দুর্নীতি আর ক্ষমতার দাপট ছাড়া কিছুই নেই। নীরা উত্তর দিল না। বুঝতে পারলো অন্তুর ইন্টারভিউ সন্তোষজনক হয়নি। অন্তু দুই হাতে মুখ ঢেকে নীরবে বসে রইল। নীরা ধীর পায়ে এগিয়ে গিয়ে হাত রাখলো অন্তুর চুলে। অন্তু মুখ থেকে হাত সরিয়ে চোখ তুলে তাকালো। দুই হাতে নীরার কোমর জড়িয়ে ধরে ক্লান্ত মাথা এলিয়ে দিল বুকে। দীর্ঘশ্বাস ফেলে বলল, যেদিন টিউশনি ছিল সব কটা স্টুডেন্টই এবার ভার্সিটিতে পা রাখলো। নতুন কোনো টিউশনি পাওয়া যাচ্ছে না। এদিকে চাকরির ব্যাপারগুলো এগোচ্ছে না। মাস্টার্সেও ভর্তি হতে হবে। অনেকগুলো জবের শর্তই থাকে মাস্টার্স অ্যান্ড এক্সপিরিয়েন্সড। অন্তু মাথা তুলে তাকালো, চিন্তিত কণ্ঠে বলল, দুজনে মাস্টার্স ভর্তি হতে প্রায় 13-14 হাজার টাকা লেগে যাবে, তাই না? নীরা মাথা নেড়ে সম্মতি জানালো। ভীষণ মন খারাপ লাগছে তার। সামনের দিনগুলো যে ভয়াবহ ধাক্কা নিয়ে আসছে তা বুঝতে বাকি রইল না তার। নম্রতার বিয়ের সপ্তাহখানেক আগে মারাত্মক এক দুর্ঘটনা ঘটে গেল। হঠাৎ করে উধাও হয়ে গেল নাদিম। ফোন বন্ধ, সোশ্যাল মিডিয়াতে নেই, ভার্সিটির হলের নির্দিষ্ট ঘরটাও ফাঁকা। অগোছালো জামাকাপড় পরে আছে বিছানা জুড়ে। নম্রতা যেন অকুল পাথারে পড়ল। এই ব্যস্ত শহর থেকে হুট করে একটা জলজান্ত মানুষ উধাও, কারো চোখে পড়লো না, কেউ খবর রাখলো না। আশ্চর্য! এমন ভয়াবহ দুশ্চিন্তার মাঝে ফোন করলো নীরা। তখন সকাল গড়িয়ে দুপুর নেমেছে। সারা শহরে তীব্র ঠান্ডার পর মিষ্টি রোদের ছোঁয়া। নম্রতা ফোন ধরতেই বলল, জলদি একটু মেডিকেল আসতে পারবি প্লিজ? নম্রতার সবে ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে এমন এক আবদারে ভরকে গেল সে। ঘুম ঘুম কণ্ঠে তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ল, কেন মেডিকেলে কেন? কারো কিছু হয়েছে? এনি ব্যাড নিউজ? মীরা ক্লান্ত কণ্ঠে বলল, তুই আয় বলছি, জলদি আয়, দেরি করিস না। নম্রতা ছিটকে উঠে বসলো। হাজার ধরনের বাজে চিন্তা মাথায় নিয়ে ঘন্টাখানেক মাথায় গিয়ে পৌঁছালো মেডিকেল। নীরা মেডিকেলের করিডোরে দাঁড়িয়ে আছে, চোখ মুখ শুকনো, দৃষ্টি অস্থির। নম্রতা এদিক ওদিক চেয়ে ব্যস্ত কণ্ঠে বলল, আর কাউকে দেখছি না যে। নাদিমের কোনো খোঁজ পেলি? হঠাৎ হসপিটালে আসতে বললি কেন? নীরা তটস্থ চোখে চাইল। নম্রতা অবাক হয়ে খেয়াল করলো নীরা দরদর করে ঘামছে। এই শীতকালেও ঘামের নহর বেয়ে পড়ছে কপাল জোরে। নীরা ডান হাতের পিঠ দিয়ে মুখ আর গলার ঘাম মুছে ফ্যাসফ্যাসে কণ্ঠে বলল, আমি অ্যাবর্শন করাবো নমু। কিভাবে কি করব কিছু বুঝে উঠতে পারছি না, তুই একটু হেল্প করবি? নম্রতা প্রথম দফায় কথাটা ঠিক ধরতে পারল না। নীরার দিকে কয়েক সেকেন্ড চেয়ে থেকে বোকা বোকা কণ্ঠে বলল, অ্যাবর্শন? কিসের অ্যাবর্শন? আর কার কথা বলছিস? নীরা কপালের ঘাম মুছল। শুকিয়ে থাকা ঠোঁটটা জিহবা দিয়ে ভিজিয়ে নিয়ে বলল, আমি আমার কথা বলছি। নম্রতা ফ্যালফ্যাল করে চেয়ে রইল। পর মুহূর্তে উচ্ছ্বাস নিয়ে বলল, অ্যাবর্শন তার মানে বেবি? ও মাই গড, তুই প্রেগনেন্ট নিরু? আল্লাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমাদের মধ্যে একটা পুচকু আসবে। ও গড, ও গড, আমার তো পার্টি করতে মন চাইছে। পর মুহূর্তে উচ্ছ্বাসে ভাটা এলো নম্রতার। মাঝ পথে থেমে গেল তার কণ্ঠস্বর। চোখ ভরা বিস্ময় নিয়ে নীরার মুখের দিকে চেয়ে রইল। কণ্ঠে অবিশ্বাস নিয়ে বলল,
অ্যাবর্শন? তুই মাত্র অ্যাবর্শনের কথা বললি না? তুই বাচ্চাকে মেরে ফেলতে চাইছিস নীরু? নীরা অসহায় চোখে তাকালো। নম্রতার হাতটা খপ করে ধরে ফেলে বলল, এটা খুব প্রয়োজন নমু, খুব 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 প্রয়োজন। তুই একটু হেল্প কর আমায়। আমার কাছে অত টাকা নেই, এই বিষয়ে কিছু জানিও না। আরফান ভাইকে বলে এতটুকু ম্যানেজ করে দে প্লিজ নমু। নম্রতা কি বলবে বুঝ পেল না। নীরার মতো বুঝদার একটা মেয়ে এমন ফালতু একটা সিদ্ধান্ত নেয় কি করে? নম্রতা রাগ নিয়ে বলল, পাগল তুই? নিজের বাচ্চাকে মেরে ফেলতে চাইছিস? আমি কাউকে অন্যায় হত্যার সাহায্য করতে পারি না নীরু। বোঝার চেষ্টা কর, ও তোর বাচ্চা, তোর নিজের বাচ্চা। এই মুহূর্তে বাসায় যাবি তুই। এসব কোন ধরনের পাগলামো বলতো? অন্ত জানে এসব? নীরা অসহায় কণ্ঠে বিড়বিড় করলো, অন্ত বা ওর পরিবারের কেউই বাচ্চাটাকে চায় না নমু। ওর আশা ঠিক হবে না। এমন একটা পরিস্থিতিতে ওর আসা উচিত নয়। নম্রতা অবাক হয়ে বলল, অন্ত বাচ্চা চাইছে না? ও এমনটা বলেছে তোকে? আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। দাঁড়া, আমি ওই ফাজিলটার সাথে কথা বলছি। নম্রতাকে মাঝপথে থামিয়ে দিয়ে উদ্ভ্রান্তের মতো বলল নীরা। না, খবরদার অন্তুকে কিচ্ছু বলবি না। অন্তুকে কিছু বলার প্রয়োজন নেই। তুই আমায় হেল্প করবি কিনা বল। হেল্প না করলে সরাসরি বলে দে। এইসব নাটকের প্রয়োজন নেই, আমি নিজে নিজে ম্যানেজ করে নিব। নম্রতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নীরার শুকনো মুখটির দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। নীরার মুখের দিকে চেয়ে থাকতে থাকতেই বুঝতে পারলো তার অস্থির লাগছে। মাথা ঝিমঝিম করছে, স্পষ্ট কিছু চিন্তা করা যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে বন্ধুদের অভাব বোধটা তীক্ষ্ণ ফলার মতোই বুকে গিয়ে বিঁধল নম্রতার। আজ নাদিম রঞ্জন থাকলে এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারত না। নাদিমের মাথায় নিশ্চয়ই কোনো সমাধান থাকতো, অথবা রঞ্জনের কথার ভাঁজে। নম্রতা হতাশ দীর্ঘশ্বাস ফেলল। দূর দূর ভেবেও কোনো সমাধান না পেয়ে দপ করে বসে পড়ল পাশের এক চেয়ারে। নম্রতার আকাশ পাতাল ভাবনার মাঝেই দৌড়ে গিয়ে বার দুয়েক বমি করলো নীরা। দুইবার বমি করে ফ্যাকাশ হয়ে গেল মুখ, ঘেমে নিয়ে একাকার হয়ে গেল শরীর। দেয়ালে ঠেস দিয়ে বসে পড়ল ফ্লোরে, দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠে বলল, প্লিজ নমু, একটু হেল্প কর প্লিজ। নম্রতার কান্না পেয়ে যাচ্ছে। সে দ্রুত ভাবার চেষ্টা করলো, না, কোনো সুন্দর সমাধান পাওয়া যাচ্ছে না। নম্রতা উঠে দাঁড়ালো, নীরাকে তুলে চেয়ারে বসে স্থির চেয়ে রইল নীরার মুখে। এত এত দুশ্চিন্তায় শরীরটা ঠান্ডা হয়ে আসছে তার। নম্রতা জোরে জোরে শ্বাস নিল, এদিক ওদিক পায়চারি করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। সম্ভাব্য কোনো সমাধান ভাবার চেষ্টা করলো। এই মুহূর্তে নাদিম রঞ্জনের সাহায্য পাওয়া সম্ভব নয়। ছোয়া অস্ট্রেলিয়ায়, তার থেকেও কোনো সাহায্যের আশা করা যায় না। নীরা শ্বশুর বাড়িতে কি চলছে তাও নম্রতা জানে না। অন্তুর মনোভাবের ব্যাপারেও স্পষ্ট কোনো ধারণা নেই। সুতরাং হুট করে অন্তুকে ফোন করা যাবে না। কোনো অপশনই সচল না দেখে হতাশ নিঃশ্বাস ফেলল নম্রতা। হঠাৎই আরফানের কথা মনে পড়তে শেষ ভরসা হিসেবে আরফানকেই ফোন লাগালো সে। আরফান ফোন তুলতেই কিছুটা দূরে গিয়ে ফিসফিস করে বলল, আপনি কোথায়? কোথায় আবার? হসপিটালে আছি। নম্রতা অস্থির কণ্ঠে বলল। হসপিটাল? হ্যাঁ, আমিও হসপিটালে আছি। আরফান অবাক হয়ে বলল, ভোর রাতেই তো কথা হলো, হসপিটালে আসবেন বলেননি? আচ্ছা, তখন কি জানতাম যে এমন বিপদে পড়বো? বিপদ মানে কি হয়েছে? ঠিক আছেন আপনি? কোথায় আছেন এখন? আমি আসছি। উফ ডক্টর, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিকঠাক আছি। সমস্যাটা আসলে নীরাকে নিয়ে। শুধু সমস্যা নয়, ভয়ানক সমস্যা। আরফান এবার শান্ত হলো, স্বভাবসুলভ গাম্ভীর্যের সাথে বলল। ভয়ানক সমস্যা কি? নম্রতা প্রায় ফিসফিস করে বলল। নীরা প্রেগনেন্ট। আরফান বিরক্ত হয়ে বলল, এই কথাটা এত ফিসফিস করে বলার কি আছে নম্রতা? নীরা বিবাহিত, বিবাহিত মেয়েরা অন্তঃসত্ত্বা হবে, এটাই স্বাভাবিক। এখানে ভয়ানক সমস্যা কিছু তো দেখছি না। আমার কথাটা ধৈর্য নিয়ে না শুনলে সমস্যাটা বুঝবেন কিভাবে? এত এত ভিজিট নিয়ে রোগী দেখেন, অথচ ধৈর্য বলতে কিছু নেই। এই জন্য আমাদের চিকিৎসার ব্যবস্থা এই অবস্থা। আপনি আবার আমার ডিজিট নিয়ে ফোন কাটছেন নম্রতা? নম্রতা কিছু বলতে গিয়েও থেমে গেল। অতিরিক্ত দুশ্চিন্তায় কথাবার্তা সব গুলিয়ে যাচ্ছে, মেন পয়েন্ট ঠিক রাখা যাচ্ছে না। নম্রতা সরাসরি প্রসঙ্গ টেনে বলল, নীরা অ্যাবর্শন করতে চাইছে। ওর শরীরের কন্ডিশনও খুব একটা ভালো লাগছে না। আমি কি করব কিছু বুঝতে পারছি না ডক্টর। আরফান অবাক হয়ে বলল, এটা না ওদের ফার্স্ট বেবি, ওদের তো খুশি হওয়া উচিত। তা না হয়ে অ্যাবর্শন করাবে কেন? ওর হাজবেন্ড মানে আপনার ফ্রেন্ড কোথায়? অন্ত যে কোথায় তা আমি নিজেও জানি না। সব গুলিয়ে যাচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না।
এত প্রশ্ন না করে দ্রুত একটা সমাধান দিন ডক্টর। আমার প্রচন্ড টেনশন হচ্ছে, প্রেশার ফল করছে, জ্বর জ্বর লাগছে। এই টেনশন বেশিক্ষণ চললে নির্ঘাত টার্ট ফেল করে ফেলবো ডক্টর। হার্ট ফেল করার প্রয়োজন নেই। নীরাকে নিয়ে আমার চেম্বারে আসুন, আমি দেখছি। অযথা টেনশন করে অসুস্থ হবেন তো খবর আছে। আরফানের চেম্বারে মুখোমুখি চেয়ারে বসে আছে নীরা, চোখ মুখ ফ্যাকাশে, দৃষ্টি অস্থির। আরফান পানির গ্লাসটা এগিয়ে দিয়ে নীরার মুখের দিকে চাইলো। খুব সূক্ষ্ম চোখে খেয়াল করলো মেয়েটার শরীর কাঁপছে, ভীষণ ভয়ে হাঁসফাঁস করছে, দুশ্চিন্তা আর অনিশ্চয়তায় শুকিয়ে গেছে মুখ। আরফান হালকা কেশে বলল, পানি খাবে? নীরা আরফানের দিকে তাকালো, কাপা হাতে গ্লাসটা নিয়ে চুপ করে বসে রইল, চুমুক দিল না। কম্পনরত ঠোঁটজোড়া চেপে ধরে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল কোলের উপর রাখা নিস্তেজ হাতে। নম্রতা অধৈর্য চোখে একবার আরফান তো একবার নীরার দিকে তাকাচ্ছে। আরফান বেশ রয়ে শুয়ে প্রশ্ন করলো, নম্রতা বলেছিল তুমি অ্যাবর্শন করাতে চাইছো, সত্যি চাইছো? নীরা চোখ তুলে তাকালো, পর মুহূর্তে চোখ নামিয়ে নিয়ে মৃদু মাথা নাড়ল। কিন্তু কেন চাইছো? নীরা উত্তর দিল না। আরফান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, দেখো নীরা, তুমি যে কাজটা করতে চাইছো তা আইনগত অপরাধ। আমাদের দেশে বহু অপরাধ হচ্ছে। তুমি আরেকটি অপরাধ করলে দেশের উন্নতিতে আহামরি কোনো সমস্যা হবে না, যা সমস্যা হওয়ার তোমারই হবে। অনেক সময় দেখা যায় অ্যাবর্শনের পর অনেকেই মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। সেকেন্ড টাইম প্রেগন্যান্সিতে কমপ্লিকেশনস দেখা দেয়, অনেকে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মারাও যায়। সবার ক্ষেত্রে এমন হয় তা নয়, কিন্তু ডাক্তার হিসেবে নিজের দিকটা ক্লিয়ার রাখাটা জরুরি। কাজটা যেহেতু অনৈতিক এবং ডাক্তারদেরও রিস্ক নিয়েই করতে হচ্ছে, সেহেতু টাকাও লাগবে প্রচুর, কমপক্ষে 4 থেকে 7 হাজার টাকা। ঘাবড়ে যেও না। এসব ছিল ডাক্তারি কথা। নীরা দ্বিধান্বিত চোখে চেয়ে রইল। আরফান একটু থেমে বলল, ডাক্তারি কথা পাশে রেখে শুভাকাঙ্ক্ষী বা বড় ভাইয়ের মতো কিছু কথা বলি নীরা। আমি জানি না তুমি কেন এমন সিদ্ধান্ত নিচ্ছ, কিন্তু এই সিদ্ধান্তের জন্য তোমাকে আফসোস করতে হতে পারে। এটা তোমার প্রথম প্রেগন্যান্সি। মাতৃগর্ভে নিশ্চিন্ত থাকা প্রাণীটির পৃথিবীতে আসার পূর্ণ অধিকার আছে। অনাগত সন্তানটাকে পৃথিবীতে আসার সুযোগ না দিয়ে বাড়ি ফিরে শাস্তি পাবে নীরা। আমি নিশ্চয়তা দিতে পারি, আজকে এই ঘটনাটা ঘটে গেলে জীবনের বাকি রাতগুলো তুমি ঘুমাতে পারবে না। আফসোস আর তীব্র অপরাধ বোধে জীবনের কোনো পর্যায়েই শান্তি পাবে না। পার্সোনালি অ্যাবর্শন বিষয়টা আমার পছন্দ নয়, তবু আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার আগে তোমায় ভাবতে বলবো। তুমি একটু সময় নিয়ে ভাবো নীরা, তোমার হাজবেন্ডের সাথে আলোচনা করো। তাছাড়া তোমার শরীরের কন্ডিশনও সন্তোষজনক মনে হচ্ছে না। এই অবস্থায় অ্যাবর্শন করা সম্ভব নয়। এটুকু বলেই থামলো আরফান। নম্রতাকে একবার দেখে নিয়ে খুব সাবধানে জিজ্ঞাসা করলো, এনিওয়ে, তোমার হাজবেন্ড কি পুরো ব্যাপারটা জানেন নীরা? তাকে বলেছো? নীরা অসহায় চোখে তাকালো। আরফান নরম কণ্ঠে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ব্যাপারটা তাকে জানাওনি, কিন্তু জানানো উচিত ছিল। বাচ্চাটা তোমার একার নয়, বাচ্চার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা মা বাবা দুজনেরই সমান। তুমি কি কোনো সমস্যায় পড়েছো নীরা? সমস্যাটা খুলে বলো। আমাকে বলতে সমস্যা হলে অ্যাটলিস্ট নম্রতাকে বলো। নীরা ভয়ার্ত চোখে তাকালো। ক্ষণিকের মাঝে টলমল করে উঠল চোখ, পাতলা ঠোঁট দুটো ভেঙে এলো কান্নায়। হঠাৎই দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল, অস্পষ্ট কণ্ঠে আওড়াতে লাগলো, আমি আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চাই না ভাইয়া, চাই না। ও বেঁচে থাকুক, অনেক বছর বাঁচুক। নম্রতা উঠে গিয়ে দুই হাতে আগলে নিল তাকে, মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত করার চেষ্টা করলো। আরফান তাকে সামলে নেওয়ার সুযোগ দিয়ে চুপচাপ বসে রইল। নীরার হাত পা ক্রমাগত কাঁপছে। নীরা যে ভাবনা চিন্তা না করে মানসিক চাপের মুখে হঠাৎই এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তা বেশ বুঝতে পারছে আরফান। নীরা কিছুটা শান্ত হতেই বলল, তাহলে অ্যাবর্শনের কথা ভাবছো কেন? নীরা উদ্ভ্রান্তের মতো চাইল রুদ্ধ কণ্ঠে বলল, আমার সবকিছু এলোমেলো লাগছে ভাইয়া। রোজ রোজ অন্তর মুখে বাচ্চা নিয়ে অসন্তোষ, সাংসারিক টানাপোড়া, দুশ্চিন্তা, শাশুড়ি মায়ের বিতৃষ্ণা, এসব দেখে দেখে মনে হচ্ছিল অ্যাবর্শন ছাড়া উপায় নেই। আমার মাথা কাজ করছিল না, আমি স্পষ্ট কিছু ভাবতে পারছিলাম না। এমন একটা পরিস্থিতিতে কনসেপ্ট করেছি শুনলে কেউই খুশি হবে না ভাইয়া। অন্তু হয়তো রাগারাগি করবে, বড় ধরনের ঝামেলা হবে। হঠাৎ মনে হলো বাচ্চাটাকে এই ঝামেলার মধ্যে সংসারে আনা উচিত হবে না। সবাই নিশ্চয়ই তার সাথে আনওয়ান্টেড বাচ্চার মতো ট্রিট করবে। বারবার মনে হচ্ছিল ওর ভবিষ্যৎ কি হবে, কিভাবে কি হবে, আমি কিছু বুঝতে পারছিলাম না।
আরফান শান্ত চোখে চেয়ে রইল। নীরার এলোমেলো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল। দীর্ঘশ্বাস ফেলে বলল, সবকিছু এত নেগেটিভ ভাবে কেন নিচ্ছ নীরা? এত প্রেশারই বা কেন নিচ্ছ? প্রেশার নেওয়ার জন্য অন্তু আছে। এই অসাধারণ খবরটা শুনলে বিন্দু মাত্র রাগ করবে না অন্তু। আমি নিজে একজন পুরুষ মানুষ। পুরুষ মানুষের দৃষ্টিকোণ থেকে বলছি, বাবা হওয়ার মতো আনন্দের খবর আর কিছুই হতে পারে না। অন্তুকে এত বড় সারপ্রাইজ থেকে বঞ্চিত করো না। তাকে বাবা হওয়ার অনুভূতিটা অনুভব করতে দাও। আর ঝামেলার কি আছে? কোনো ঝামেলাই কি সারা জীবন থাকে? আর্থিক টানাপোড়েন আজ আছে, কাল থাকবে না। কিন্তু সেই ব্যাপারটাকে কেন্দ্র করে বাচ্চাটাকে হারিয়ে ফেললে তাকে আর ফিরে পাওয়া যাবে না। সাংসারিক চিন্তা ছেড়ে শুধু বাচ্চাটার কথা ভাবো। মা হওয়ার অদ্ভুত সুন্দর অনুভূতিটা উপভোগ করো। যে তোমার মাঝে আছে তার কাছে এখন থেকেই তুমি সুপার উইমেন। সে এই ভেবে নিশ্চিন্ত যে তার মা তাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করবে। তার মা কি তার বিশ্বাসটা ধরে রাখবে না? ওর জন্য এসব ছোটখাটো প্রতিকূলতা পেরিয়ে আসতে পারবে না? এসব অযৌক্তিক চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো নীরা। এমন পাগলামো সিদ্ধান্ত তোমার শোভা পায় না। নীরা আচ্ছন্নের মতো কাঁদতে লাগলো। দুশ্চিন্তার ঘোরে এমন একটা বিশ্রী সিদ্ধান্ত নেওয়ার অপরাধবোধে পিষ্ট হয়ে যাচ্ছে মন। সেই বা কি করবে? বারবার মুড সুইং হচ্ছিল। শারীরিক দুর্বলতার এত এত দুশ্চিন্তায় স্পষ্ট কোনো ভাবনা আসছিল না। সরি বাবু, মা সরি। হঠাৎ করে অন্তুর ব্যাপারটা মাথায় এলো নীরার। আরফানের কথাটা যদি সত্যি হয় তবে নিশ্চয়ই অ্যাবর্শনের কথাটা শুনলে ভয়ানক রেগে যাবে অন্তু। নীরাকে একদম খুন করে ফেলবে সে। নীরার আবারও কান্না পেয়ে যাচ্ছে। প্রচন্ড অপরাধবোধ আর ভয়ে চারপাশটা কেমন অসহায় লাগছে। তখন দুপুর, আকাশ ভর্তি ঝলমল করছে রোদ। বেশিক্ষণ রোদে থাকায় তাকিয়ে উঠছে পিঠ। অন্তু যখন বাইক নিয়ে বাড়ির পাশে রাস্তাটা ধরলো, ঠিক তখনই পেছনের এক রিক্সা থেকে ডেকে উঠল কেউ। মহিলা গোছের মানুষ। অন্তু প্রথমে খেয়াল না করলেও লুকিং গ্লাসে চোখ পড়ায় থমকে দাঁড়ালো। বাইক থামিয়ে ঘাড় ফিরিয়ে তাকাতে রিক্সাটা এসে থামলো তার পাশে। অন্তু অবাক হয়ে বলল, আমাকে ডাকছিলেন? ভদ্রমহিলা ঠোঁট ভরা হাসি নিয়ে বলল, হ্যাঁ, তুমি নয় তো আর কে? অন্তু কপাল কুঁচকে বলল। জি বলুন। ভদ্রমহিলা এক আকাশ বিস্ময় নিয়ে বলল, বলুন মানে তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের সামনের বাসাটাতে থাকি। তোমাদের বাসায় সরিনা আন্টি তোমাদের বাসায় যে প্রায় যায়, দেখোনি? অন্তু ঠোঁট টেনে ভদ্রতার হাসি হাসলো। ভদ্রমহিলা রিক্সা থেকে মাথা বের করে প্রায় ফিসফিসিয়ে বললেন, তোমার বৌমা যে কনসেপ্ট করেছে আগে তো বলনি। তোমার মাকে সেদিনও জিজ্ঞাসা করলাম, সাফ মানা করে দিল। বুঝলাম আবর্ষণ করাবে, তাই বলে বলা যাবে না। আমি কি পর মেডিকেলে পরিচিত ডাক্তার আছে আমার, আমাকে বললেই হাফ ছেড়ে বেঁচে যেতে। ভদ্রমহিলার বাঁধনহারা নির্লজ্জ আলাপে স্তব্ধ হয়ে গেল অন্তু। তার থেকেও স্তব্ধ হয়ে গেল আলোচনার বিষয়বস্তু জেনে। কিছুক্ষণ পলকহীন হতভম্ব চোখে চেয়ে থেকে বলল, আপনার কথা ভুল হচ্ছে আন্টি, এমন কোনো ব্যাপার নাই। ভদ্রমহিলা দ্বিগুণ আত্মবিশ্বাস নিয়ে বলল, ও মা, আমার থেকে লুকাচ্ছ কেন বাবা? আমি কি তোমাদের ক্ষতি চাই নাকি? কেউ বলতে পারবে কখনো কারো ক্ষতি ঠুটি করেছি? নেহা, তোমার বউকে মেডিকেলে দেখে আনালাম। কোনো দরকার ঠরকার লাগলে বলতে পারো। আমি নিজে থেকে জিজ্ঞেস করেছি। তোমাদের তোমাদের আপন ভাবি বলে তো জিজ্ঞেস করেছি নাকি? অন্তুর কপাল কুঁচকে এলো। ব্যাপারটা বুঝতে না পেরে বলল, আপনি নীরার কথা বলছেন? ভদ্রমহিলা মাত্রাতিরিক্ত বিরক্তি নিয়ে বলল, তা নয় তো কি, আমার ননদের মেয়ে সিজার হলো আজ, আলহামদুলিল্লাহ ছেলে বাচ্চা হয়েছে ওখানে। সি সেকশনে তোমার বউকে দেখালাম এক নার্সের সাথে কথা বলে। আমি ভাবলাম কোনো রোগী দেখতে এসেছে বোধহয়। পরে নার্সকে জিজ্ঞাসা করে জানলাম নীরা আবর্ষণ করতে চায়। আবর্ষণ কোথায় করে, কিভাবে কি হয়, কত টাকা লাগবে, হ্যান ত্যান জিজ্ঞেস করলো। অন্তু ভদ্রমহিলার মুখের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। কথা খুঁজে পেল না। ভদ্রমহিলা গলার স্বর আরো একটু নামিয়ে বলল, কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? আজকাল বউদের একটু চুপচুপ স্বভাব থাকে। শুনেছিলাম তোমার বই নাকি অন্য এক জায়গায় বিয়ে ভেঙেছিল। অন্য বাকি কথাগুলো যেন কান পর্যন্ত পৌঁছালো না তার। অবাক চোখে ভদ্রমহিলা থলথলে মুখের দিকে চেয়ে রইল অন্তু। একটা মানুষ মুখের উপর এত নির্লজ্জ কথাবার্তা কিভাবে বলতে পারে তা যেন বুঝে আসলো না তার। প্রচন্ড রাগে শরীরটা রেডি করে উঠল। ভদ্রমহিলা অন্তুর লাল চোখ আর থমথমে মুখ দেখে থেমে গেলেও অন্তুর রাগ কমলো না। মাথাটা ধপধপ করতে লাগলো। মনে জাগতে লাগলো একটি প্রশ্ন, নীরা প্রেগনেন্ট? নীরা অ্যাবর্শন করাতে চায়? এত কিছু হয়ে গেল অথচ ওকে একটা বার বলার প্রয়োজন মনে করলো না। আশ্চর্য।
শীতের দুপুরের মতোই ধীরে ধীরে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হতে লাগলো অন্তুর রাগ জেদ। মাথা ভর্তি দুর্দমনীয় রাগ নিয়ে বাড়ি ফিরল অন্তু। জাহানারা বেগম দরজা খুলতে ব্যস্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল। আম্মা, নীরা কই? জাহানারা বিরক্ত চোখে তাকালেন, জবাব দিলেন না। অন্তু ভেতরে ঢুকতে ঢুকতে মনে প্রাণে চাইতে লাগলো নীরা যেন বাসাতেই থাকে। সেই মহিলার সকল কথা যেন মিথ্যে হয়, অকাট্য মিথ্যে। বসার ঘরে নীরাকে না দেখে নিজের ঘরে গেল অন্তু। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।